পরে কিছু নেই। হ্যাঁ, এখন দেখো এখানে তোমাদের বইতে লেখা আছে, দেখো একটি সুষমভাবে চার্জিত শীট থেকে কিছু দূরে তড়িতের প্রাবল্য নির্ণয় করতে বলছে আমাদের। এখন একটা শীট, শীট মানে কি? শীট মানে একটা পেপার বলতে পারো, একটা পৃষ্ঠা বলতে পারো, একটা তল বলতে পারো, একটা শীট, র্যান্ডম একটা শীট। হ্যাঁ, একটা ধরে নিচ্ছে একটা শীট, ব্ল্যাক কালার করি আমার, এই যে তারা একটা র্যান্ডম শীট নিয়ে কাজ করছে, এরকম একটা শীট সাপোজ, এটা একটা পৃষ্ঠ, একটা ক্ষেত্রফল আছে, এটা একটা এই ক্ষেত্রফল বিশিষ্ট একটা শীট। এই শীটের মধ্যে আধান ইউনিফর্মলি ছড়ায় আছে, ইউনিফর্ম মানে 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 সমভাবে বণ্ডিত আধান, এখানে কিউ পরিমাণ আধান আছে, কিউ পরিমাণ আধান আছে, তাহলে এর থেকে নির্দিষ্ট একটা বিন্দুর দূরত্বে, একটা বিন্দুতে প্রাবল্যের মান কি হবে সেটা নির্ণয় করতে বলছে। তো আমরা লাস্ট লেকচারে যেটা পড়ছিলাম সেটা ছিল এরকম, এটা একটা আহ, তড়িৎ পরিবাহীর মতো বা একটা লাইন বরাবর চার্জগুলো ডিস্ট্রিবিউটেড ছিল, লাইন বরাবর। তখন এই লাইনের এ পাশে একটা তল কল্পনা করা হয়েছে, এ পাশে একটা গলীয় তল কল্পনা করা হয়েছে, এইদিকে একটা বক্রতল কল্পনা করা হয়েছিল, যেটা আমাদের একটা সিলিন্ডার তৈরি করছে। এটা S1, এটা S2 ছিল, আর এটা S3 ছিল। গাউসিয়ান গাউসের সূত্র অনুযায়ী আমরা এই পুরাটা থেকে কি বের করছিলাম, পুরাটা থেকে হচ্ছে আমরা এই প্রাবল্যের মান এগুলা হিসাব করছিলাম। তো এখন আমাদের একটা সরলরেখা বরাবর আধান নাই, আধানগুলো হচ্ছে আমাদের কিরকম একটা পুরো শীট জুড়ে, বড় একটা পৃষ্ঠা, একটা পৃষ্ঠ জুড়ে কি আছে আমার আধানগুলা আছে। তাহলে এই আধানগুলোর জন্য একটা দূরে একটা বিন্দুতে প্রাবল্যের মান কিরকম হবে সেটা আমাদেরকে জিজ্ঞেস করতে বলা হয়েছে। ওকে, এবার আমরা সেটা নিয়ে চিন্তা করি, দেখি। তাহলে আমাদের এই যে শীটটা দেওয়া হয়েছে এখানে, এই শীটের সাথে শীট থেকে আমরা দেখা গেল বলা হয়েছে একটা শীট দেখানো হলো। তো একটি পিল বক্স আকৃতির 2r দৈর্ঘ্য বিশিষ্ট একটি গাউসিয়ান তল বিবেচনা করি, যে যা শীটকে ভেদ করে। ভেদ করে মানে কি? ভেদ করে মানে হচ্ছে লম্বলম্বী ভাবে। সাপোজ আমি এই যে শীটটা আছে এটা এক্স ওয়াই তলে আঁকছি, এক্স ওয়াই তল বরাবর আঁকছি। এখন ঠিক এটাকে ছেদ করে যাবে একটা গাউসিয়ান পিলো, পিলো দেখো এখানে, এখানে পিলো কথা বলা হয়েছে না, 2r দৈর্ঘ্য বিশিষ্ট একটি পিলো, এই যে এটা পিলো। পিলো মানে কি? সিলিন্ডার। পিলো মানে কি? বালিশ, কোল বালিশ আছে না, কোল বালিশ। পিলো মানে বালিশ। বালিশের আকারটা অ্যাকচুয়ালি কি বোঝানো হচ্ছে? বালিশের আকারটা অ্যাকচুয়ালি সিলিন্ড্রিক্যাল একটা আকার, এই যে এটা, এটা একটা পিলো বলা হয়েছে এখানে। পিলো বলতে এখানে সিলিন্ডার আকার বোঝানো হয়েছে। কি আকার? সিলিন্ডার আকার। তাহলে আমি এটাকে ছেদ করে যাবে এরকম একটা, এরকম একটা কি যদি আঁকি, সিলিন্ডার যদি এর মধ্যে আঁকার চেষ্টা করি, 3D তো আঁকা সম্ভব না, মানে বিষয়টা হচ্ছে উম, আমার ক্যামেরা কি দেখা যায়? ক্যামেরা অন হয় নাই। ক্যামেরা অন হয়নি? ক্যামেরা অন হয়নি?
হ্যাঁ এবার হচ্ছে না। আচ্ছা তাহলে দেখ এটা যদি একটা শীট হয়, এটা কি হয়, শীট সাপোজ, দেখা যায়, দেখা যায় না ব্যাকগ্রাউন্ড। জি দেখা যায়, দেখা যায়। আচ্ছা এটা সাপোজ একটা শীট, ওকে, হ্যাঁ বুঝতে দেখা যায় ব্যাকগ্রাউন্ড সিস্টেম করে। ওকে তাহলে এটা সাপোজ একটা শীট, শীটের এটা শীট, আমি যদি এই পেনটাকে ঠিক এটা লম্বা লম্বি ভাবে সেট করি, করি লম্বা মানে এটাকে সেট করে সামনে দিকে নিয়ে আসি সাপোজ, হুম, ফিল্টার ইফেক্ট হয়ে আছে কেন, এটাকে চেঞ্জ করে কিভাবে, হুম, ওকে তাহলে এই যে সাপোজ একটা শীট, ওকে, আমি এই শীটটা নিলাম, আমি এই শীটটা থেকে কি করব, এর ভিতর দিয়ে এই যে এই পেনটাকে ঠিক এর লম্ব ভাবে ঠিক করবো, এটাকে আমি এক্স ওয়াই তল ধরে নিচ্ছি, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, ঠিক আমি জেড অক্ষ বরাবর এই পেনটাকে যদি ইউজ করি তাহলে এটাকে ছেদ করে চলে যাবে না, এই পেনটা এটাকে ছেদ করে যাবে কিনা, এই যে এইভাবে যদি রাখি, বুঝতে পারছো বিষয়টা, হ্যাঁ এইটাই হচ্ছে বিষয়। আমরা এরকম ভাবে একটা পিলো, এরকম ভাবে একটা গাউসিয়ান তল কল্পনা করবো, এরকম ভাবে একটা গাউসিয়ান তল কল্পনা করবো। তাহলে কথা বের হয়ে গেল কেন, এরকম একটা তল, এ পিলোটা বা সিলিন্ডারটা ঠিক এটাকে লম্বা লম্বি ভাবে অবস্থান করতেছে, এরকম একটা সিচুয়েশন আমরা কল্পনা করে নিচ্ছি, ঠিক আছে। তাহলে তাহলে এই যে এবার পিলোর কি সমস্যা, পিলোর এই ক্ষেত্রফলে যদি কিউ পরিমাণ চার্জ থাকে, এই ক্ষেত্রফলে যদি কিউ পরিমাণ চার্জ থাকে তাহলে একক ক্ষেত্রফল কতটুকু থাকবে, কিউ বাই এ, একক ক্ষেত্রফলে যে পরিমাণ চার্জ থাকে সেটাকে আমরা কি বলি, চার্জ ঘনত্ব, সিগমা, সিগমা ইজ ইকুয়াল টু কিউ বাই এ, তাহলে কিউ ইজ ইকুয়াল টু কি আসবে, সিগমা এ, ওকে, কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে সিগমা এ। এখন আমরা ওমেগা জয়েন করছে দাঁড়া, হ্যাঁ জয়েন হয়েছে না অটোমেটিক হয়েছে, ঠিক আছে, তোমাকে নেট প্রবলেম দেখা দিচ্ছে কথা, জি ভাইয়া মাঝখান দিয়ে নেট ইয়ে হয়ে গেছিল এই জন্য আবার জয়েন করছি। কিছু করাই নেই, চিন্তা করো না। আমরা যেটা চিন্তা করছি অ্যাকচুয়ালি সেটা হচ্ছে যে এই যে আমাদের যে শীটটা, এই শীটের সাথে আমাদের এই সিলিন্ডারটা হচ্ছে লম্বালম্বি ভাবে আছে, এটা যদি এক্স ওয়াই তলে থাকে তাহলে আমাদের এই সিলিন্ডারটা থাকবে ওয়াই জেড অক্ষ বরাবর, কোন অক্ষ বরাবর, জেড অক্ষ বরাবর,
ওকে, এটাই মানে তুমি তোমার হাতে যদি একটা পেপার নাও, একটা পৃষ্ঠা নাও, পৃষ্ঠার মাঝখানে যদি একটা কলমকে ছেদ করে নিয়ে আসো, তাহলে সেটাই হচ্ছে আমাদের এই জিনিসটা দেখতে ঠিক একই রকম। এটা পৃষ্ঠ হচ্ছে এক্স ওয়াই তল, আর ওই কলম যেটা ছেদ করে লম্বভাবে উঠছে সেটা হচ্ছে আমাদের এই পিলোর অংশটা। তাহলে আমরা পিলোর ক্ষেত্রফলকে এ ধরে নিচ্ছি, পিলোর ক্ষেত্রফলটাকে এ ধরে নিচ্ছি। তাহলে এই ক্ষেত্রফলে যদি কিউ পরিমাণ চার্জ থাকে, একক ক্ষেত্রফলে কতটুকু চার্জ থাকবে, কিউ বাই এ। একক ক্ষেত্রফলে যে পরিমাণ চার্জ থাকে সেটাকে বলা হয় চার্জ ঘনত্ব, সিগমা। সিগমা ইজ ইকুয়াল টু কিউ বাই এ, কিউ ইজ ইকুয়াল টু সিগমা এ। ওকে জি। ওকে। তাহলে কিউ ইজ ইকুয়াল টু সিগমা এ আমরা পাইছি। এখন গাউসের সূত্র থেকে আমরা কি জানি, টোটাল দেখা তো ফাজ হয়েছে কেন, গাউসের সূত্র থেকে আমরা কি জানি, গাউসের সূত্র থেকে আমরা কি? জানি যে integration of EDS is equal to Q by epsilon naught। এটা আমরা গাউসের সূত্র থেকে জানি। তাহলে এখন epsilon naught integration of EDS is equal to হচ্ছে, এখন এই কিউ পরিমাণ চার্জটা, এই কিউ পরিমাণ চার্জটা কোথায় আছে, পুরা এই শীটের মধ্যে আছে। কিউ পরিমাণ চার্জটা পুরো শীটের মধ্যে কি আছে, ছড়ায়া আছে। তাহলে তাহলে পুরো শীটের মধ্যে যেহেতু ছড়ায় আছে, তাহলে আমরা এখন কি করতে পারি, তাহলে আমরা এই সিলিন্ডারের ক্ষেত্র কল্পনা করতে পারি, হ্যাঁ। এই সিলিন্ডারের তিনটা ক্ষেত্র, একটা হচ্ছে কি, এই যে S1 S2 S3, একটা হচ্ছে দুইটা বৃত্তাকার ক্ষেত্র নেওয়া হয়েছে, একটা হচ্ছে S1 S2 S3, ওই যে আমাদের ঠিক আগেরটার মতোই, ঠিক আগেরটার মধ্যে S1 S2 S3 তিনটা ক্ষেত্র কল্পনা করা হয়েছে। তিনটা ক্ষেত্রের মধ্যে টোটাল এই গাউসিয়ান সূত্রের প্রাবল্যের যোগফল যদি করি, তাহলে আমাদের টোটাল ভ্যালুটা চলে আসবে না। তিনটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি, এর আগের দিন যেরকম জি। করেছি, মানে ইন্টিগ্রেশন অফ ইন্টিগ্রেশন অফ E1 EGS1, এখানে এটা আমি লিখেছি নিচে লিখি। তাহলে আমরা কি বলতে পারি, ইন্টিগ্রেশন অফ EGS1 প্লাস integration of EGS2 plus integration of EG EGS3 এটা বলতে পারি না, is equal to হচ্ছে epsilon naught।
তাহলে এখন আমি এই অ্যাপসিলন নটটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে কি থাকে আমার deviation of ts1 plus deviation of ts2 এখানে ব্র্যাকেটটা ক্লোজ করে দাও। এখন দেখো E1 DS1 এর ক্ষেত্রে যদি ডট গুণ তাহলে E1 DS1 cos, এখন কথা হচ্ছে DS1 এর ক্ষেত্রে DS1 এর ক্ষেত্রে cos থিটার মান কত হবে, cos থিটার মান কত হবে, দাঁড়াও চিত্রতে আসি, আমরা চিত্রের কথা বলবো। আমাদের এই এই তলটাকে আমরা ধরে নিচ্ছি ধরো xy তল, xy তল, ওকে। আর এই সিলিন্ডারটা আছে z অক্ষ বরাবর লম্বালম্বি ভাবে, z অক্ষ বরাবর যদি লম্বালম্বি ভাবে হয়, এই তলটা কিরকম ভাবে থাকবে, xy তল বরাবর সমান্তরাল হবে না? একটু জি কল্পনা করতে পারবা কিভাবে, আমি তোমাকে বলি। ধরো এটা একটা তোমার পৃষ্ঠা, ঠিক আছে, ঠিক এইখান দিয়ে তুমি কি করছো, একটা কিলো নিছো, আরে সমস্যা, এখান দিয়ে তুমি একটা কিলো নিছো সাপোজ, এখন এই যে এখানে যদি তুমি একটা তল নাও, এখানে এই তলটা এই শীটের সাথে সমান্তরাল ঠিক আছে না, এই উপরে যে তলটা এটা তোমার এই পৃষ্ঠাটা একই সমান্তরালে আছে না, আবার জি এখানে যদি একটা তল নাও, দ্রুত মাথা গরম করতেছে আমার। ওকে, লেখা যদি ঠিকঠাক মতো না আসে, এটা হচ্ছে আমার একটা পৃষ্ঠ, হ্যাঁ এটা ঠিক আছে, এখানে একটা তল একটা লম্ব মনে করো এটার উপর দিয়ে গিয়ে নিচ দিয়ে আসছে, মানে ছেদ করে গেছে, হ্যাঁ এরকম বুঝাচ্ছি আমি। তখন এটা হচ্ছে এক্স ওয়াই অক্ষ, এটা হচ্ছে আমার জেড অক্ষ বরাবর। আর এখানে যদি আমি আরেকটা তল কল্পনা করি,
এখানে যদি আমি আরেকটা তল কল্পনা করি তাহলে ঘটনাটা কি করবে, এই তলটা আর এই তলটা সমান্তরাল হবে, এটা এটার সাথে সমান্তরাল হবে। সমান্তরাল মিন্স জিরো, সমান্তরাল মিন্স থিটার মান কত, 0 ডিগ্রি। সমান্তরাল হচ্ছে 0 ডিগ্রি। আর এই পিলো যে তলটা, পিলো তলটা কত ডিগ্রি কোণে আছে, 90 ডিগ্রি কোণে আছে। তোমরা বিষয়টা বুঝতে পারতেছো কিনা জানি না, আমি মেবি কি বলা হয় এটাকে, আরেকবার ক্যামেরাটা যদি একটু অন করে দেখানোর চেষ্টা করি। ওকে, দেখো এই যে আমি একটা পৃষ্ঠ নিছি, ঠিক আছে, এটা হচ্ছে আমার এক্স অক্ষ ওয়াই অক্ষ, সাপোজ এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর আমি একটা পৃষ্ঠ নিলাম। ঠিক আমার এই কলমটা হচ্ছে জেড অক্ষ বরাবর, এই কলমটা হচ্ছে জেড অক্ষ বরাবর। ওকে, তাহলে এই কলমের মাথায় এখানে, এখানে যদি আমি আরেকটা তল কল্পনা করি, নতুন করে আরেকটা তল কল্পনা করছি, সেটা আবার আমার দুইটা পৃষ্ঠ একই সমান্তরাল হবে না। দেখো মনে করো এই যে এই দুইটা পৃষ্ঠ একই সমান্তরাল হবে কিনা, এই যে এরকম ভাবে নিছি দুইটা অক্ষ, দুইটা এটা একটা পৃষ্ঠ, এটার সামনে আরেকটা পৃষ্ঠ নিছি, তাহলে দুইটা পৃষ্ঠ সমান্তরাল ভাবে আছে। আর এর সাথে যে আমার পেনটা, পেনটা আছে লম্ব ভাবে, পেনটা আছে কি লম্ব ভাবে, তাহলে পেনের সাথে, পেনটা হচ্ছে আমার S3, পেনের পৃষ্ঠটা হচ্ছে S3 ক্ষেত্রফলটা এই তলের সাথে লম্ব ভাবে আছে। আর এই যে S1 নতুন করে আরেকটা তল বা পিছনে আরেকটা তল নিছি, S1 আর S2 এর মান, S1 আর S2 এটা কিভাবে থাকবে, কি যন্ত্রণা। তাহলে আমার এই দুইটা তল কিভাবে থাকবে, এই দুইটা তল থাকবে আমার সমান্তরাল ভাবে, দুইটা তল থাকবে সমান্তরাল ভাবে। আর আমার পেনটা মাঝখানে যে পেনটা, এই পেনটা থাকতেছে আমার লম্ব ভাবে। ওকে, তাহলে তাহলে আমার, আমি যদি এখন লেখার চেষ্টা করি, তাহলে আমার E1 এর মধ্যে থিটার মান হচ্ছে কত ডিগ্রি, থিটার মান হচ্ছে 0 ডিগ্রি। দ্যাট মিনস E1 S1 থেকে যাবে। আর E2 যদি চিন্তা করি, E2 যদি চিন্তা করি, তাহলে সেটা কি আসবে, E2 DS cos, সেটাও কত ডিগ্রি, সেটাও 0 ডিগ্রি, তাই না, 0 ডিগ্রি। তাহলে দেখা যাচ্ছে E2 DS2। ওকে, এরপরে আমরা E2 না সরি, এখানে ভাইয়া স্ক্রিন কি, ভাইয়া রেকর্ডের স্ক্রিন কি অফ করে রাখছেন, আল্লাহ দেখা যায় না তো। আল্লাহ আল্লাহ, সরি, আমি এবার তো ভুলে গেছি। হ্যাঁ হ্যাঁ, এবার দেখতেছো, জি এখন দেখা যায়। সরি। তাহলে আমার E1DS1 যেটা, S1 তলটা ছিল সমান্তরাল ভাবে, S1 তলটা ছিল যে গলীয় তল যেটা, সেটা ছিল সমান্তরাল ভাবে, তাহলে থিটা মান হচ্ছে 0 ডিগ্রি, তো cos 0 ডিগ্রি মান হচ্ছে 1, তাহলে E1DS1 থেকে গেল। আবার E2DS2 এটাও ডট গুণন, তাই না, ডট গুণন, তো ডট গুণন হলে E2DS2 cos থিটা cos 0 ডিগ্রি, এটাও তাহলে E2DS2 থেকে গেল। আর রইলো কি, আর রইলো আমার DS3 মানে তৃতীয় তল যেটা, তাহলে E.DS3, এটার মধ্যে কি আছে, E3 না, E3 তো একটাই, DS cos 90 ডিগ্রি, কারণ এটা লম্বভাবে আছে, মানে আমার পেন যেটা, পেনটা হচ্ছে লম্বভাবে আছে, তাহলে এটার মান কত, 0, এটার মান কত 0। জিনিসটা বুঝতে পারছি, হুম, বুঝছো কিনা বলো। জি ভাই বুঝি। আচ্ছা, ঠিক আছে, তাহলে এখানে এখানে আমরা এই মানগুলো বসাবো। তাহলে ইন্টিগ্রেশন অফ DS1, এটা মান তো 0, না সরি E1 ED DS1 0 না, সরি কি বলতেছি, 0 EDS1
এখানে ইন্টিগ্রেশন সাইন আছে তাই না? কি আমি তাহলে এখানে এপসিলন নট ইন্টিগ্রেশন ই ডি এস 1 প্লাস ইন্টিগ্রেশন ই ডি এস 2 আর এটার মান হয়ে গেছে 0। আমার এটা প্যারা ওকে, তাহলে এপসিলন নট ই তো কনস্ট্যান্ট, ds1 কে ইন্ডিকেট করলে কি পাবো? ds1 কে ইন্ডিকেট করলে পাবো a, কারণ আমরা যে তলটা নিছি তলের ক্ষেত্রফল হচ্ছে a ক্ষেত্রফল। যে সিলিন্ডারটা কল্পনা করছি এই সিলিন্ডারের গোলীয় তলের ক্ষেত্রফল কত? a ক্ষেত্রফল বিশিষ্ট, a ক্ষেত্রফল বিশিষ্ট। তাহলে এখানে কি থাকবে আমাদের e ইন্টু a প্লাস আবার e ইন্টু a ইজ ইকুয়াল টু কিউ। ওকে, তাহলে epsilon naught 2EA is equal Q. ওকে, তাহলে epsilon naught into 2EA। আচ্ছা, একটু আগে আমরা Q is equal to কি দেখছিলাম? সিগমা এ না? সিগমা এ। তাহলে আমরা সিগমা এ লিখলাম। তাহলে এ এ দুই জায়গা থেকে যদি বাদ দিয়ে দিই তাহলে কি থাকতেছে আমাদের কাছে? epsilon naught into 2E is equal to sigma। তাহলে E is equal to থাকতেছে সিগমা বাই 2 এপসাইলন নট। তাহলে এই যে একটা শীট কল্পনা করা হয়েছিল, একটা শীটের মধ্যে ইউনিফর্মলি কি আছে? চার্জ আছে, চার্জ ছড়াই ছিটাই আছে, সব জায়গায় সমানভাবে চার্জ ছড়াই ছিটাই আছে। তাহলে বলছে যে ওই চার্জ শীট থেকে কোনো একটা বিন্দুতে কি হবে? প্রাবল্যের মান কত হবে সেটা আমাদের কাছে জানতে চাইছে। তাহলে আমরা ধরে নিচ্ছি যে শীটটা আছে, শীটের সাথে আমরা একটা গাউসিয়ান তল কল্পনা করে নিচ্ছি। এখন স্যার কথা হচ্ছে এই গাউসিয়ান তল কল্পনা করে নেওয়ার কারণ কি? আমরা গাউসিয়ান সূত্র প্রয়োগ করে এটাকে করছি। চাইলে আমরা ওই আমাদের যে ইন্টিগ্রেটেড মেথড আছে, ধরো ওই দুইটা বিন্দু থেকে চিন্তা করতাম, তারপরে মনে করো যে এরকম আর কি, মনে করো এখান থেকে এটা একটা তল এরকম, এখানে এক বিন্দুতে বের করতে হবে, এখান থেকে একবার চিন্তা করবো, এখান থেকে একবার চিন্তা করবো, তারপরে এটার একটা দুইটা লব্ধি উপাংশ থাকবে, এটা একদিকে এটা একদিকে, এর দুইটা উপাংশ থাকবে এদিকে আর এইদিকে। হ্যাঁ, ওইভাবেও করা যেত, ওইটা জটিল বা ওইটা তোমাদের বইতে দেয় নাই। গাউসিয়ান সূত্রটা আমাদের সহজ, সেহেতু গাউসিয়ান সূত্র দিয়ে করা হয়েছে। তাহলে গাউসের সূত্রতে আমরা যে পিলো বা সিলিন্ডারটা কল্পনা করছি, সিলিন্ডারের তলের ক্ষেত্রফল হচ্ছে এ ক্ষেত্রফল বিশিষ্ট। কি ক্ষেত্রফল বিশিষ্ট? এ ক্ষেত্রফল বিশিষ্ট। উচ্চতা কত? 2r। উচ্চতা কত? 2r উচ্চতা বিশিষ্ট। ঠিক আছে, তাহলে এই এই যে সিলিন্ডারটা কল্পনা করা হয়েছে আমাদের, সাপোজ যে সিলিন্ডারটা কল্পনা করা হয়েছে, এই যে এটা হচ্ছে এই ক্ষেত্রফল বিশিষ্ট। কি ক্ষেত্রফল? এই ক্ষেত্রফল। এটাও এই ক্ষেত্রফল। আর উচ্চতা কতটুকু? 2r। তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত হবে বলতো? এই বক্রতলের ক্ষেত্রফল কত হয়? ওই কালকে এর আগের দিন আমরা করছিলাম না 2 পাই এই r প্লাস h, এরকম একটা ছিল না? এরকম একটা ছিল এই পৃষ্ঠতল। তো এখন যেহেতু আমাদের এই ক্ষেত্রফলটা আর আমাদের লাগে না, কারণ এটা 0 হয়ে যায়, তাহলে এটা কারণে আমাদের এটা নিয়ে আর এত মাথা ব্যথা নাই। তাহলে দেখো গাউসের সূত্র কি বলে? গাউসের সূত্র বলে টোটাল epsilon naught of EDS is equal to Q by integrated of EDS is equal to Q by E। তাহলে আমরা epsilon নাউটটাকে এপাশে গুণ আকারে নিয়ে আসলাম, এবার সেই Q।
ওকে, তাহলে এই গাউসের সূত্র কি বলে? টোটাল সবগুলা পৃষ্ঠ, কয়টা পৃষ্ঠ আমি কল্পনা করছি? 3টা পৃষ্ঠ, 2টা গোলীয় পৃষ্ঠ, একটা বক্র পৃষ্ঠ। তো 3টা আমি এখানে যোগ করছি। যোগ করার পরে আমি এপসাইলন নটটা গুণাকারে নিয়ে আসছি। এখন এই মূল বিষয় বোঝার বিষয় হচ্ছে এখানে, মূল বিষয় বুঝতে এখানে যে EDS1, EDS1 এটা আমার কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? এটা হচ্ছে আমার 0 ডিগ্রি কোণ উৎপন্ন করে। কেন? কারণ আমার পিলো বা সিলিন্ডার পৃষ্ঠটা তলের সাথে লম্বালম্বি ভাবে আছে। তাহলে এর উপরে যে গোলীয় পৃষ্ঠটা তৈরি হবে সেটা আমার আগের শীটের সাথে 0 ডিগ্রি কোণ করে থাকবে। কিন্তু গত ক্লাসে আমরা যেটা করছি, গত ক্লাসে কিন্তু কি ছিল? গত ক্লাসে ছিল এরকম জাস্ট, এটা একটা সিলিন্ডার, এখানে একটা গোলীয় তল, কোন জায়গায় এখানে একটা গোলীয় তল। কি সমস্যা ভাই? এই তলটার ছিল আমাদের কত ডিগ্রি? 90 ডিগ্রি। আর এটা ছিল 0 ডিগ্রি, তাই না? কারণ এটাকে খুললে এই তলটা ছিল 90 ডিগ্রি, এখানে ছিল কত? এর আগে ক্লাসে 90 ডিগ্রি, আর এখানে ছিল 0 ডিগ্রি। কিন্তু এবার আমাদের বিষয়টা ভিন্ন, এটা ছিল আমাদের শীট, আর এই পিলোটা ছিল এভাবে। তখন এইটার সাথে যে তলটা কল্পনা করা হয়েছে, আমি কি আঁকি, এই কি আঁকি চিন্তা করো। আর এখানে যে তলটা কল্পনা করা হয়েছে, এই দুইটা তল এর সাথে এ সমান্তরাল, আবার এর সাথে এও সমান্তরাল। এই কারণে এটা 0 ডিগ্রি, এটাও 0 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। ওকে, তাহলে epsilon of ED A